বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি প্রথম নারী যিনি রামায়ণ রচনা করেছিলেন। এছাড়া ময়মনসিংহ গীতিকার দুটি পালার রচয়িতা। কিন্তু তার জীবনের ট্র্যাজেডি যেন প্রচলিত লোককাহিনীকেও হার মানায়। ত্রিকোণ প্রেমের এই কাহিনীর জন্যে চন্দ্রাবতী হয়ে উঠেছিলেন অসংখ্য কবি লেখকদের লেখার উপাদান। এমনকি তিনি যে ময়মনসিংহ গীতিকার কবি ছিলেন, সেই ময়মনসিংহ গীতিকায় তিনি স্থান করে নিয়েছিলেন তার প্রেমের কাহিনীর জন্য। ময়মনসিংহ গীতিকার কবি নয়নচাঁদ ঘোষ চন্দ্রাবতীর জীবন কাহিনী নিয়ে লিখেছিলেন চন্দ্রাবতী কথা। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে কবি চন্দ্রাবতীর জন্ম আনুমানিক 1550 সালে কিশোরগঞ্জের পাতুয়ার বা পাটোয়ারি গ্রামে এক সংস্কৃতিমনা ব্রাহ্মণ পরিবারে। তার পিতা মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা বংশীবদন ভট্টাচার্য, যিনি দ্বিজ বংশীদাস নামে বিশেষ পরিচিত। মাতার নাম সুলোচনা বা অঞ্জনা। বাংলায় প্রথম কোন নারী রামায়ণ রচয়িতা চন্দ্রাবতী। তিনি রামায়ণের ভূমিকায় লিখেছেন, ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায়, বসতি যাদবনন্দ করেন তথায়, ভট্টাচার্য বংশে জন্ম অঞ্জনা ঘরণী, বাঁশের পাতায় তাল পাতার ছাউনি, বাড়িতে দরিদ্র জ্বালা কষ্টের কাহিনী, তার ঘরে জন্ম নিল চন্দ্র অভাগিনী, সদাই মনসার পদ পুঁজি ভক্তি ভরে, চাল করি কিছু পাই মনসার বরে, শিব শিবা বন্ধিকায় ফুলেশ্বরী নদী, যার জলে তৃষ্ণা দূর কর্ণীর অবধি, বিধিমতে প্রণাম করি সকলেরও পায়, তার আদেশে চন্দ্রা রামায়ণ গায়। চন্দ্রাবতীর জীবনের করুণ কাহিনী যেন লোকগাথায় রূপান্তরিত হয়েছে। বাল্যকালে চন্দ্রাবতীর বন্ধু ও খেলার সাথী ছিলেন জয়ানন্দ বা জয়চন্দ্র চক্রবর্তী নামে এক অনাথ বালক। ফুলেশ্বরী নদীর এপারে পাতুড়িয়া পল্লীতে চন্দ্রাবতীর বাস, আর জয়চন্দ্রের নিবাস ছিল ওপারে সুন্দা গ্রামে। জয়চন্দ্র তার মাতুলালয়ে লালিত পালিত। বংশীদাসের মনসামঙ্গল কাব্যের ছোট ছোট অনেক পদ এই দুজন রচনা করেছিলেন বলে জানা যায়। পুষ্পবনে শিব পূজার ফুল তোলার সময় চন্দ্রার সাথে জয়চন্দ্রের পরিচয় ও সখ্যতা ঘটে। ক্রমশ কৈশোর উত্তীর্ণ হলে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে স্থির করেন। বিবাহের দিনও স্থির হয়। শাস্ত্রবিদ পণ্ডিত জয়চন্দ্র ইতিমধ্যে অন্য এক রমণীর প্রেমে পড়ে যায়। স্থানীয় মুসলমান শাসনকর্তা বা কাজীর মেয়ে আসমানির অসামান্য রূপে মুগ্ধ হয়ে ব্রাহ্মণ জয়চন্দ্র আসমানিকে একাধিক প্রেমপত্র লেখেন। এই ত্রিকোণ প্রেমের ফলাফল হয় অত্যন্ত মারাত্মক। আসমানের পিতা জয়চন্দ্রকে আসমানের সঙ্গে বিবাহ দিতে সম্মত হন যদি জয়চন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে। ঘটনাটি ঘটে যেদিন জয়চন্দ্র ও চন্দ্রাবতীর বিবাহ দিন স্থির হয়েছিল, ঠিক সেই দিন। সেদিন সন্ধ্যাবেলা চন্দ্রাবতী বিবাহের সাজে পিত্রালয়ে বসেছিলেন। তখনই সংবাদ পেলেন জয়চন্দ্র ধর্মান্তরিত হয়ে অন্যত্র বিবাহ করেছেন। ঘটনার আকস্মিকতায় চন্দ্রা হতভম্ব হয়ে পড়েন। না কাঁদে না হাসে চন্দ্রা, নাহি কহে বাণী, আছিল সুন্দরী কন্যা হইল পাষাণী, মনেতে ঢাকিয়া রাখে মনেরও আগুনে, জানিতে না দেয় কন্যা জ্বলি মরে মনে। এরপর শুরু হয় চন্দ্রাবতীর বিরহের জীবন। শোকবিহ্বলতা কাটাতে তিনি পিতার কাছে অনুমতি নেন যে সারা জীবন চিরকুমারী থেকে তিনি শিবের সাধনায় আত্মনিবেদন করবেন। তার পিতা তার জন্য ষোড়শ শতকের দ্বিতীয় ভাগে ফুলেশ্বরী নদীর তীরে একটি শিব মন্দির করিয়ে দেন। বর্তমানে অষ্টভুজাকৃতির মন্দিরটি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে ফুলেশ্বরী নদীর পাশে আজও দণ্ডায়মান। সাহিত্যের প্রতি অনুরাগ
শাস্ত্রজ্ঞানী চন্দ্রাবতীর কৈশোরকাল থেকেই ছিল। তিনি বাকি জীবন শিবের উপাসনা ও সাহিত্য চর্চা করে কাটাবেন বলে স্থির করলেন। ইতিমধ্যে বেশ কিছুকাল পরে জয়চন্দ্র বুঝতে পারেন যে আসমানের প্রতি তার টানটা ছিল নিছক মোহ। মনের থেকে তিনি চন্দ্রাকেই প্রকৃত ভালোবাসেন। অনুতপ্ত জয়চন্দ্র স্থির করেন যে চন্দ্রাবতীকে তার মনের কথা জানাবেন এবং তিনি চন্দ্রাবতীকে একটি পত্র পাঠান। শোনো রে প্রাণের চন্দ্রা, তোমারে জানাই, মনের আগুনে দেহ পুড়িয়া হয়েছে ছাই। শিশুকালের সঙ্গী তুমি, যৌবনকালের মালা, তোমারে দেখিতে মন হইয়াছে উতালা। ভালো নাহি বাসকন্যা এ পাপিষ্ঠ জনে, জন্মের মতন হইলাম বিদায় ধরিয়া চরণে। একবার দেখিয়া তোমার ছাড়িব সংসার, কপালে লিখেছে বিধি মরণ আমার। পত্র পড়ে চন্দ্রাবতীর সংযম ও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অশ্রুসিক্ত নয়নে তিনি পিতার কাছে বিধান চাইলেন। কন্যার মানসিক শিথিলতা মেটাতে বংশীদাস তাকে সান্ত্বনা দিলেন এভাবে: তুমি যা লইয়াছ মাগো সেই কাজ করো, অন্য চিন্তা মনে স্থান নাহি দিও আর। জয়চন্দ্রকে পত্র দ্বারা আসতে নিষেধ করে দিয়ে তিনি মন্দিরের মধ্যে অবরুদ্ধ হয়ে এক মনে শিবের আরাধনায় মত্ত হয়ে থাকলেন। এদিকে জয়চন্দ্র অনেক আশায় ছিলেন। তার বিশ্বাস ছিল চন্দ্রাবতী তাকে ফেরাবেন না, দুজনের আবার মিলন হবে। সেই আশায় জয়চন্দ্র রওনা দিলেন পাতুয়ার বা পাটুয়ারি গ্রামের দিকে। জয়চন্দ্র যখন গন্তব্যস্থানে পৌঁছালেন তখন সূর্য অস্ত হয়ে গেছে। দিন রাত্রির সন্ধিক্ষণ, গোধূলি লগ্ন। শিব মন্দিরের ভেতর দ্বার রুদ্ধ করে সন্ধ্যা আরতি ও তপ জপে নিজেকে নিবদ্ধ করেছেন চন্দ্রাবতী। জয়চন্দ্র মন্দিরের দ্বারে এসে কয়েকবার ডাকলেন চন্দ্রাবতীকে, কিন্তু সেই রুদ্ধ দ্বার চন্দ্রাবতী আর খুললেন না। জয়চন্দ্রের কোনো ডাক চন্দ্রাবতীর কানে আর পৌঁছালো না। ব্যর্থ জয়চন্দ্র তখন লাল বর্ণের সন্ধ্যা মালতী ফুল দিয়ে মন্দিরের প্রবেশ দ্বারে চাচ্ছত্রের চিরদিনের জন্য প্রস্থান করলেন। শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী। পাপিষ্ঠ জানিয়া মোরে না হইলে সম্মত, বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মতো। এর অনেক পরে চন্দ্রাবতী যখন দেবালয়ের বাইরে এলেন এবং দ্বারে এই চাচ্ছত্রের কবিতা দেখলেন, তখন তিনি বুঝলেন যে জয়চন্দ্র ঠিকই এসেছিল। তখন চন্দ্রাবতী মন্দিরের দ্বার পরিষ্কার করবার জন্যে কলসি কাঁখে জল আনতে যান পার্শ্ববর্তী ফুলেশ্বরী বা ফুলিয়া নদীতে। ঘাটে পৌঁছেই চন্দ্রাবতী দেখলেন সব শেষ। ফুলেশ্বরীর জলে প্রাণ ত্যাগ করেছেন জয়চন্দ্র। প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর জলে। একেলা জলের ঘাটে সঙ্গে নাহি কেহ, জলের উপরে ভাসে জয়চন্দ্রের দেহ। দেখিতে সুন্দর কুমার চাঁদেরও সমান, ঢেউয়ের উপরে ভাসে পূর্ণমাসী চাঁদ। আঁখিতে পলক নাই, মুখে নাই বাণী, পারেতে দাঁড়াইয়া দেখে উন্মত্তা কামিনী। জয়চন্দ্রের গ্রাম সন্ধ্যা খুঁজে পাওয়া যায়নি, তবে ইতিহাসের স্মৃতি বিজড়িত পাতুড়া বা পাতোয়ারি গ্রাম আজও আছে। কিশোরগঞ্জ শহর থেকে উত্তর পূর্ব দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজও ফুলেশ্বরী নদীর ধারে চন্দ্রাবতীর পূজিত সেই শিব মন্দির দণ্ডায়মান। জনমতে চন্দ্রাবতী স্থান লাভ করেছে বিভিন্ন পালায় বা কাহিনীতে। ষোড়শ শতক হতে ময়মনসিংহের ঘরে ঘরে চন্দ্রাবতীর পালা ও গীত পঠিত হয়েছে। তার রামায়ণ গান পশ্চিমবঙ্গে অনেক স্থানে আজও পঠিত এবং মহিলাদের দ্বারা গীত হয়। চন্দ্রাবতীর পালা অবলম্বনে কুষ্টিয়ার বোধন থিয়েটার এবং ঢাকার সংস্কার নাট্যদল চন্দ্রাবতী কথা ও গীতি চন্দ্রাবতী নামে দুটি মঞ্চ নাটক মঞ্চায়ন করেছে। অতি সম্প্রতি
চন্দ্রাবতীকে নিয়ে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। এন রাশেদ চৌধুরী পরিচালনা করেছেন চন্দ্রাবতী কথা নামক পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্র। চন্দ্রাবতীর সাহিত্যকর্মের মধ্যে ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে মলুয়া, এছাড়া দস্যু কেনারামপালা এবং রামায়ণ, যেটি অসমাপ্ত। ডক্টর দীনেশচন্দ্র সেন 1932 সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে এই রামায়ণ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে। দীনেশচন্দ্র সেনের মতে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যের সীতা শর্মার কথোপকথন অংশটি চন্দ্রাবতীর রামায়ণ থেকে গ্রহণ করেছেন। আজকের পঠিত মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী অংশটুকু আমি উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ।